স্মরণকালের ভয়াবহ গরমের মধ্যে গ্রামগঞ্জে লোডশেডিংয়ে দিশেহারা মানুষ। কারখানায় ব্যাহত উৎপাদন, জমিতে দেয়া যাচ্ছে না সেচ, আমের ফলন বিপর্যয়ের আশঙ্কা। বগুড়ার 2 উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন এমপির ছেলে ভাই। দলীয় সিদ্ধান্ত না মেনে মামা ভাগ্নে নির্বাচনে সমালোচনা, ভোটকে প্রভাবিত করার শঙ্কায় অন্য প্রার্থীরা। ওভারপাস নির্মাণে দৃষ্টিনন্দন সড়কে খোঁড়াখুড়ি, সড়ক বাতি অপসারণ, সমন্বয়হীন উন্নয়নের খেসারত দিচ্ছে রাজশাহীবাসী। পরিকল্পনা না থাকায় অর্থের অপচয় বলছেন নগরবিদ। এবং সিরাজগঞ্জে খাল খননই এখন কৃষকের গলার কাটা। ব্যক্তিগত জমিতে মাটি ফেলায় নষ্ট হচ্ছে ফসল, ক্ষতিপূরণ দাবি চাষিদের, সহায়তার আশ্বাস কর্তৃপক্ষের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছি আমি অমরিনা। রাজশাহী বিভাগের সবকটি জেলায় তীব্র তাপপ্রবাহের পাশাপাশি ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কলকারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন, জমিতে সেচ দিতে পারছেন না কৃষক। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরাও পড়ছেন চরম বিপাকে। সাইফুর রহমান রকির রিপোর্ট। রাজশাহী বিভাগের 8 জেলায় 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে তীব্র তাপদাহ। প্রচণ্ড খরতাপে পুড়ছে প্রকৃতি। বগুড়ায় গরমের সঙ্গে পাল্লা দিয়ে লোডশেডিং বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শহরবাসী। 1 সপ্তাহ ধরে প্রতিদিন 5 থেকে 7 ঘন্টা থাকছে না বিদ্যুৎ। এতে কলকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। ব্যবসা বাণিজ্য চরম খারাপ। সারাদিনে অন্তত 5-6 বার যায়, 2 ঘন্টা 1.5 ঘন্টা করে কারেন্ট অফ থাকে। এখন সারাদিনে কাজই হচ্ছে না, কারেন্ট না থাকলে তো আমাদের কাজ হয় না। নওগাঁয় 180 মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে মিলছে 70 থেকে 75 মেগাওয়াট বিদ্যুৎ। ফলে দিনে প্রায় লোডশেডিং হচ্ছে 4 ঘন্টা। এ অবস্থায় জমিতে সেচ দিতে পারছেন না কৃষকরা। প্রচণ্ড রোদের তাপ, বাইরে বের হওয়া যাচ্ছে না। এছাড়া দিনের বেলায় নাটোর ও সিরাজগঞ্জে লোডশেডিংয়ের মাত্রা কম থাকলেও সন্ধ্যা নামার পরে শুরু হয় ঘন ঘন লোডশেডিং। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। লোডশেডিংয়ের প্রবলেম হয় তাহলে আমাদের হোমওয়ার্কগুলো ঠিকভাবে কমপ্লিট হচ্ছে না। আমরা তো অনেকটা সংকীর্ণ যে আমরা কিভাবে বাচ্চাদেরকে পাঠিয়ে বিদ্যালয়ে পাঠাবো। সেই নগরীতে খুব একটা বিদ্যুৎ বিভ্রাট না হলেও বিভিন্ন উপজেলায় 2 থেকে 3 ঘন্টা লোডশেডিংয়ে হাঁপিয়ে উঠছেন গ্রামাঞ্চলের মানুষ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। গরমের আরো খবর জানাতে এই মুহূর্তে রাজশাহী নগরের কামারুজ্জামান চত্বরে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, বলা হয়ে থাকে রাজশাহীতে শীতের সময় শীত এবং গরমের সময় গরম দুটাই বেশি থাকে। তা যেন এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে রাজশাহী মহানগরবাসী। আপনাদের জানিয়ে রাখি যে রাজশাহীতে গত 2 সপ্তাহেরও বেশি সময় ধরে তাপমাত্রার যে পারদ সেটি 41 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। গতকাল এই মৌসুমের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এবং সেটি ছিল 43 ডিগ্রি সেলসিয়াস। আজকেও সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে রেকর্ড করা হয়েছে 42 ডিগ্রি সেলসিয়াস। যদিও এই তাপমাত্রা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এই তাপমাত্রার পারদ কিন্তু বাড়ছে। যত তাপমাত্রার পারদ বাড়ছে সাধারণ মানুষের দুর্ভোগ ততই যেন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে রাজশাহী মহানগরীর যে আমরা এখন কামারুজ্জামান চত্বর এলাকায় আছি, এখানেও কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়, কিন্তু গরমের কারণে সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না প্রয়োজন ছাড়া। যারাও বা বের হচ্ছেন তারাও ছাতা মাথায় বের হচ্ছেন। অনেকেই যারা বের হচ্ছেন খুব কষ্ট করে কিন্তু তাদের কাজকর্ম সেরে আবার দ্রুত বাড়ি ফিরে যাচ্ছেন, এমনটাই আসলে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। অনেকে এই গরমের হাত থেকে কিছুটা হলেও শীতল হতে শরবত, ডাব বা বিভিন্ন ধরনের কোমল পানীয় খেয়ে কিন্তু চেষ্টা করছেন কিছুটা হলেও শিথিল থাকার জন্য। সব মিলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগামী 5 অথবা 6 মের দিকে রাজশাহী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ভারী বৃষ্টিপাত হলে হয়তো গরমের যে তীব্রতা, গরমের যে প্রকোপ, সেখান থেকে হয়তো কিছুটা হলেও পরিত্রাণ পাবে রাজশাহী মহানগরবাসী। তবে এখন পর্যন্ত রাজশাহীবাসীর দুর্ভোগ এবং কষ্ট, চরম কষ্ট হচ্ছে। কারণ সাধারণ
সাধারণ মানুষ ঘর থেকে কোনোভাবেই বের হতে পারছেন না এই তীব্র গরমে। আমরা কথা বলেছিলাম আবহাওয়া অফিসের কর্মকর্তাদের সাথে, তারা যেটি বলছেন যে আসলে এই রাজশাহী অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বরাবরই কম হয় এবং রাজশাহীতে শুধু যে গরমের প্রকোপ বেড়েছে তাই নয়, এই কারণে কিন্তু অনেক জায়গাতে পানি উঠছে না, সেচ দিতে পারছেন না জমিতে, এমন একটি সংকটও কিন্তু তৈরি হয়েছে। আপনারা জানেন 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে রাজশাহী অঞ্চলে টানা তীব্র তাপদাহ। এই তীব্র তাপদাহের ফলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখানে কিন্তু বিভিন্ন বয়সের মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। বিশেষ করে শিশুদের অসুস্থতার হার অনেক বেশি, তারা ডায়রিয়া এবং নিউমোনিয়ায় তারা এখানে আক্রান্ত হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজে কিন্তু প্রচুর পরিমাণ রোগীদের চাপ বেড়ে গেছে, যে কারণে তাদের চিকিৎসা সেবা দিতে গিয়েও হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে গরমের তীব্রতা নিয়ে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী নগরের কামারুজ্জামান চত্বরে। এদিকে তীব্র তাপপ্রবাহে বাগানের আম নিয়ে চরম দুশ্চিন্তায় নওগাঁর বাগান মালিকরা। পানি সংকটে আম ঝরে পড়ছে, পুকুর জলাশয় শুকিয়ে যাওয়ায় বাগানে পানি দিতে পারছেন না। কৃষি বিভাগ বলছে তাপপ্রবাহ অব্যাহত থাকলে এবার আমের ফলন বিপর্যয় হবে। রকিবুল ইসলামের ছবিতে এবার রকের রিপোর্ট। ৮০ থেকে ১০০ গ্রামে পরিণত হওয়া আমগুলো গাছের গোড়ায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নওগাঁর বরেন্দ্রর আমবাগানে এবার অন্তত ২০ দিন দেরিতে আসে আমের মুকুল। টানা ৩ সপ্তাহ তীব্র দাবদাহে এসব গাছে পানি শূন্যতায় ঝরে পড়ছে আম। জেলায় চলতি মৌসুমে ৩০,৫০০ হেক্টর জমির বাগান থেকে প্রায় ৪ লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছে কৃষি বিভাগ। কিন্তু টানা এই তাপপ্রবাহ কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়ে অনেকটাই দুশ্চিন্তায় আছেন এখানকার বাগান মালিকরা। কোন রকম আমরা আম আটকাতে পারছি না, শেষ পর্যন্ত আর পরিচর্যা করবো না এরকম হতাশা। বাগান মালিকরা বলছেন দূর থেকে ফিতা পাইপের সহায়তায় বাগানে সেচ নিতে মিলছে না কৃষি বিভাগের সহযোগিতা। 10 লিটার পানিতে 20 গ্রাম বোরন এবং 20 গ্রাম জিঙ্ক মিশিয়ে স্প্রে করার পরামর্শ দিচ্ছি। জেলায় ল্যাংড়া, খিরসা, গোপালভোগ, রূপালী, বেনানা সহ অন্তত 23 জাতের সুস্বাদু আম উৎপাদন হয়। মে মাসের শেষ সপ্তাহে এসব আম বাজারজাত শুরু হয় বরেন্দ্রর বাগান থেকে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। বগুড়া 1 আসনের আওতায় 2 উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওই আসনের সংসদ সদস্যের ছেলে ও ভাই। আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তের তোয়াক্কা না করে নির্বাচনে মামা ভাগ্নে অংশ নেয় দলের অন্য প্রার্থীরা তুলেছেন সমালোচনার ঝড়। শাহাদুল ইসলামের ছবিতে জুম্মান সাদিক জ্যাভলিনের রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে 6ষ্ঠ উপজেলা নির্বাচন। প্রথম ধাপে সারা দেশে 152টি উপজেলার মধ্যে বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলী উপজেলায় ভোট গ্রহণ হবে 8 মে। হাতে সময় কম, তাই প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। নির্বাচন গ্রহণযোগ্য করতে উপজেলা পরিষদ নির্বাচনে এবার দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত আসে আওয়ামী লীগের পক্ষ থেকে। একই সঙ্গে নৌকার এমপি মন্ত্রীদের স্বজনদের নির্বাচনে অংশগ্রহণ না করতে দলের হাইকমান্ড থেকে দেয়া হয় কঠোর নির্দেশনা। তবে সেই নির্দেশনার তোয়াক্কা না করে চেয়ারম্যান পদে লড়ছেন বগুড়া 1 আসনের সংসদ সদস্য শাহাদারা মান্নানের ছেলে আর ছোট ভাই। ওনার বোন এমপি হওয়ার সুবাদে বিভিন্নভাবে ভয় ভীতির চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে কথা বলতে জাতীয় তথ্য বাতায়নে দেয়া নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এমপি শাহাদারা মান্নানের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে এমপির ভাই মিনহাদুজ্জামান লিটন বলছেন দেশের প্রচলিত আইন মেনেই নির্বাচনে অংশ নিয়েছেন তিনি। নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট বলেছেন কে কার আত্মীয় সেটা আমাদের দেখার বিষয় না। আমার যেটা মনে হয় যে নির্বাচন কমিশনকে সরকারের দায়িত্ব সহযোগিতা করা। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে এমপির ছেলে ও ভাইকে প্রার্থিতা প্রত্যাহার করতে বলা হলেও তা মানেননি বলে জানালেন জেলা আওয়ামী লীগের নেতারা। আমরা যথার্থভাবেই তাদেরকে অনুরোধ করেছি যাতে তারা নির্বাচন থেকে সরে যায়। সারিয়াকান্দিতে 5 জন, সোনাতলায় 2 জন ও গাবতলী উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন 4 জন প্রার্থী। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া। প্রশস্ত সড়ক প্রজাপতি বাতি দুয়ে মিলে দৃষ্টিনন্দন হওয়ায় ভিন্ন মাত্রা পেয়েছিল রাজশাহী নগরের বেলশিমলা কাশিয়াডাঙ্গা সড়ক। সেই সড়কটিতে 2টি ওভারপাস নির্মাণের জন্য বড় বড় গর্ত করে চলছে কর্মযজ্ঞ। অপসারণ করা হয়েছে বাতির অর্ধেকে। নগরবিদরা বলছেন পরিকল্পনা করে একসঙ্গে উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হলে কমতো অর্থের অপচয়। আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। দিনে প্রশস্ত সড়কে প্রশান্তির চলাচল, রাতে প্রজাপতি সড়কবাতির ঝলমলে আলো। এতে 2021 সালে ভিন্ন মাত্রা পায় রাজশাহী নগরীর বিলশিমলা কাশিয়াডাঙ্গা সড়ক।
সে সময় 5 কোটি টাকা ব্যয়ে 174টি পোলে 348টি এলইডি বাল্ব লাগায় নগর কর্তৃপক্ষ। উদ্বোধনের 49 দিনের মাথায় ঝড়ে 85টি পোল ক্ষতিগ্রস্ত হলে ঠিকাদারি প্রতিষ্ঠান হ্যারো ইঞ্জিনিয়ারিং মেরামত করে। সড়কটির নতুন বিলশিমলা ও হরগ্রাম নতুন পাড়ায় রেল ক্রসিংয়ে নির্মিত হচ্ছে ফ্লাইওভার, আর এ কারণে ভেঙে ফেলা হয়েছে সড়কের ডিভাইডার, বসানো হচ্ছে পাইল। এটা একবারে করলে কম খরচ হতো, এখন হয়তো ডবল খরচ হয়েছে। একবার রাস্তা করেছেন সুন্দর করে, সেই রাস্তা আবার ভাঙছেন, আবার গড়ছেন, এর মধ্য দিয়ে কিন্তু জনগণের যে করের টাকাই কিন্তু যাচ্ছে। নাগরিক সুবিধা বিবেচনায় 50 বছরের পরিকল্পনায় নেওয়া হয়েছে প্রকল্প। কিন্তু ভবিষ্যতে আরো অন্য কোনো 50 বছর পর আরো নতুন কোনো যদি আসে তখন হয়তো এটার হবে না। নগরবিদদের মতে মহাপরিকল্পনা করে সড়ক বাতি এবং ওভারপাস নির্মিত হলে কমতো টাকার অপচয় ও নাগরিক ভোগান্তি। এই প্ল্যানিংটা যদি আগে করা হতো, বা আজকে ডিমান্ড আছে আমার, কিন্তু ডিমান্ড ফোরকাস্টিংটা হয়তো বা তাদের স্টাডিজে ছিল না। রাজশাহী নগরীতে নির্মাণাধীন সহ ফ্লাইওভারের সংখ্যা 7টি। ভদ্রামোড়ে আন্ডারপাস প্রকল্পের প্রস্তাবনা জমা রয়েছে মন্ত্রণালয়ে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। সিরাজগঞ্জে খাল খননে এখন কৃষকের গলার কাটা। তারাস উপজেলার কুন্দইল কাটা খাল পুনঃখনন করে ব্যক্তিগত জমিতে মাটি ফেলায় নষ্ট হচ্ছে ফসল। এ কারণে ক্ষতিপূরণ দাবি করেছেন কৃষকরা। অমৃত সেনের ছবিতে রিজ্ঞকুণ্ডর রিপোর্ট। সিরাজগঞ্জের তারাস উপজেলার কুন্দল গ্রামের 70 আলতাফ হোসেন কুন্দল কাটাখালের পাশে তার ফসলি জমি। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো ফলনের আশায় ছিলেন তিনি, কিন্তু স্বপ্নের ফসল ঘরে তোলার আগেই তার যেন আশায় গুড়ে বালি। খাল খননের মাটিতে চাপা পড়ে নষ্ট হয়ে গেছে সোনার ফসল। চাপা পড়া ফসল থেকে মাটি সরিয়ে বারবার সেগুলো দেখাচ্ছিলেন আলতাফ। 1 মাস পরে ধান আমরা পাইলাম নি, কিন্তু ধান গোটাল মাটির তলে ফেলা দিয়ে একবারে আমার সব বলস করে ফেলাছে। একই অবস্থা ওই এলাকার অধিকাংশ কৃষকের। 2023-24 অর্থ বছরে সারা দেশে পুকুর ও খাল উন্নয়ন প্রকল্প আইপিসিপি এর আওতায় জেলা তারাস উপজেলার বিন্নাবাড়ি আমতলা কাটাখাল থেকে কুন্দল ব্রিজ পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার খাল পুনঃখননের কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। খালের পানি দিয়ে জমিতে সেচ দেয়া, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন করে ফসলের ফলন বৃদ্ধি সহ নানা পরিকল্পনা নিয়ে করা হয় এই প্রকল্প। খননের মাটি ফসলের জমির ওপর রাখায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। 10 বিঘা ভূমির ভিতরে 2 বিঘা ভূমি একবারে মাটির তলে পড়ে গেছে। নদী খনন করতে করতে এখন মাপ দিয়ে এসে কৃষকের জমির মধ্যে 15-20 হাত করে এপারও খাল বাদ দিয়ে জমির মধ্যে ফেলাচ্ছে, ওপারও কৃষকের খাল বাদ দিয়ে জমির মধ্যে ফেলাচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে ছাপায় গিয়ে কৃষকদের ক্ষতির কথা স্বীকার করেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপজেলা প্রকৌশলী। দেন আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস। একটা জায়গায় যদি আপনি পুকুর খনন করতে চান, সে জায়গায় মাটি তুলতে হবে না, সে মাটিটা নিয়ে তো আরেক জায়গায় রাখবেন। সে জায়গায় তার মানে ঠিক, এ জায়গায় গর্ত করতেছেন, ও জায়গায় উঁচা করতেছেন। 14টি রেফারেন্স বেড ব্লক ও 14টি টেম্পোরারি বেঞ্চ মার্ক সহ প্রায় 2.5 কিলোমিটার এই খাল খননের প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় 1,96,25,000 টাকা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। 37 বছরেও সম্প্রসারণ করা হয়নি নাটোর বেসিক শিল্পনগরী। এই সংকট সমাধান না করেই সিংড়া উপজেলায় আরেকটি শিল্পনগরী স্থাপনের নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এতে ক্ষোভ জানিয়েছেন ব্যবসায়ীরা। আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। 1987 সালে নাটোর সদর উপজেলার দত্তপাড়ায় 104টি প্লট নিয়ে যাত্রা শুরু করে নাটোর বিসিক। বর্তমানে 15.56 একর আয়তনের এই শিল্পনগরীতে 37টি কারখানায় উৎপাদন হচ্ছে বিভিন্ন পণ্য। বিসিক শিল্প এলাকায় পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকায় নতুন কারখানা স্থাপনে প্রায় 500 উদ্যোক্তা এরই মধ্যে আবেদন করেছেন। তবে জমি স্বল্পতায় প্লট দিতে পারছে না কর্তৃপক্ষ। বিসিকের ভিতরে জায়গা না থাকার কারণে আমাদের বাইরে জায়গা নিতে হচ্ছে, এবং বাইরের জায়গাটাতে আমাদের বেসিক এরিয়ার ভিতরে চেয়ে তো অনেক বেশি খরচ। এছাড়া শিল্পনগরীর 37টি কারখানার উৎপাদন বাড়াতে দরকার নতুন জায়গা। তবে সংকট সমাধান না করেই সম্প্রতি সিংড়া উপজেলায় নতুন আরেকটি বেসিক শিল্পনগরী স্থাপনের নির্দেশনা দিয়েছে শিল্প মন্ত্রণালয়। সেটা একটা পকেট জায়গা, কি করে সেখানে 50 একর হয়, এটা আমাদের বোধগম্য নাই, এবং এটা আমরা কড়া প্রতিবাদ করছি। সদর উপজেলায় জায়গা না থাকায় নতুন উদ্যোক্তাদের এখনই সহযোগিতা করা যাচ্ছে না বলে জানায় বিসিক কর্তৃপক্ষ। প্রায় 400-র অধিক আমাদের এখানে আবেদন তারা দিয়েছেন, মৌখিকভাবেও যোগাযোগ করেছেন। এখানে যদি হয় তাহলে আমাদের জন্য ভালো হবে। সরকার যদি বিবেচনা করে
দুটি শিল্পনগরী নাটোরের কৃষিভিত্তিক যে শিল্প প্রতিষ্ঠার জন্য কাজে লাগে। সিংড়া উপজেলায় নতুন বিসিক শিল্পনগরীর আয়তন ধরা হয়েছে 50 একর। সময় সংবাদ, নাটোর। রাজশাহীতে প্লাস্টিকের বর্জ্য থেকেই তৈরি হচ্ছে সুতা ও ফ্লেক্স, অথচ কোটি টাকা বাণিজ্যের পরও বন্ধের পথে অনেক প্রতিষ্ঠান। কারণ হিসেবে কাঁচামালের সংকটের কথা বলছেন সংশ্লিষ্টরা। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার আরও একটি রিপোর্ট। ভাগাড়ে আবর্জনার পাহাড়। সকাল থেকে রাত পর্যন্ত টোকাই বা ছিন্নমূল মানুষ সেখান থেকে সংগ্রহ করেন প্লাস্টিকের পানির বোতল সহ নানা বর্জ্য। তারপর সেগুলো বিক্রি করেন ভাঙড়ির দোকানে। আগে ইনকাম হয়তো ঠিকই, যা দাম কম হইলো তা একটু পাইতাম, কিন্তু এখন দাম বেশি, জিনিসটাই পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্টদের ভাষ্য, প্রান্তিক জনগোষ্ঠীর কাছ থেকে পরিত্যক্ত প্লাস্টিক বোতল কিনে নেয় রিসাইকেলিং প্রতিষ্ঠানগুলো। শুরুতে সেগুলো বিভিন্ন ক্যাটাগরিতে করা হয় বাছাই, পরে পানিতে ধুয়ে ছোট ছোট কুচি করে কেটে প্যাকেজিং এর পর পাঠানো হয় ফ্লেক্স তৈরির কারখানায়। ফ্লেক্স রপ্তানি হয় বিভিন্ন দেশে, কিছু সরবরাহ করা হয় স্থানীয় সুতা ও দড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানে। কিনতে গেলে মাল পাইছে না, বলছে যে আরো 1 টাকা বেশি দাও, দিলে দিব আর নাহলে দিব না। 5 বছর আগে আমরা যেভাবে পাইতাম সেই এবার এবছর ধরেন আমরা সেভাবে মাল পাচ্ছি না। উদ্যোক্তাদের দাবি, কাঁচামাল হিসেবে পর্যাপ্ত প্লাস্টিক বর্জ্যের অভাবে এরই মধ্যে বন্ধ হয়েছে বেশ কয়েকটি কারখানা। অন্য বছর আপনার এই চাতাল পর্যন্ত চলে আসে উঁচু হয়ে, কাঁচামাল না পাওয়ার তো অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। ব্যবসায়ী নেতারা বলছেন, চাহিদা বেশি হওয়ায় স্থানীয় পর্যায়ের প্রতিষ্ঠানগুলো কাঁচামাল সংকটে পড়েছে। আমরা গভর্নমেন্টের কাছে আহ্বান জানাবো যে এই অঞ্চলের যে রিসাইকেলিং করা, সেটার একটা পার্সেন্টেজ যেন আমাদের এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পওয়ালারা পায়। রাজশাহীর কারখানাগুলোতে 33 থেকে 62 টাকা পর্যন্ত প্রতি কেজি পরিত্যক্ত প্লাস্টিক ও পানির বোতল বিক্রি হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের করা গবেষণা তথ্য মতে দেশে প্লাস্টিক বর্জ্যের মাত্র 36% রিসাইকেল করা হয়। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। নানা আয়োজনে রাজশাহীতে পালিত হচ্ছে মহান মে দিবস। সকালে নগরের লক্ষ্মীপুর মোড় থেকে একটি র্যালি বের করে রাজশাহী জেলা প্রশাসন ও বিভাগীয় শ্রম অধিদপ্তর। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিএনবি মোড়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় আলোচনা সভা করে রাজশাহীর বিভিন্ন কারখানা মালিক শ্রমিক। এ সময় শ্রমিকদের বিভিন্ন অধিকার নিশ্চিত করা নিয়ে আলোচনা করা হয়। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহতাব হোসেন চৌধুরীর বিরুদ্ধে সংগঠনের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সকাল 11টার দিকে রাজশাহী বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ করেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শ্রমিকরা টার্মিনালের সামনে প্রধান সড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় পুলিশ। পরে রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন দুর্নীতির বিষয়টির তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে দুপুর 12টার দিকে কর্মসূচি স্থগিত করা হয়। এবার জেনে নেব রাজশাহী বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 5 দফা দাবিতে 25 এপ্রিল নওগাঁর মুক্তির মোড়ে মানববন্ধন করেন ফার্মেসি মালিকরা। এ সময় তারা অভিযোগ করেন, অনৈতিক সুবিধা না দিলে বিভিন্নভাবে ওষুধ ব্যবসায়ীদের হয়রানি করছে জেলার ওষুধ প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা। এর কোনো সুরাহা না করা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শরৎকালের ভয়াবহ গরমের মধ্যে গ্রামগঞ্জে লোডশেডিংয়ে দিশেহারা মানুষ। কারখানায় ব্যাহত উৎপাদন, জমিতে দেয়া যাচ্ছে না সেচ, আমের ফলন বিপর্যয়ের আশঙ্কা। বগুড়ার 2 উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন এমপির ছেলে ভাই। দলীয় সিদ্ধান্ত না মেনে মামা ভাগ্নে নির্বাচনে সমালোচনা, ভোটকে প্রভাবিত করার শঙ্কায় অন্য প্রার্থীরা। এবং ওভারপাস নির্মাণে দৃষ্টিনন্দন সড়কে খোঁড়াখুড়ি, সড়ক বাতি অপসারণ, সমন্বয়হীন উন্নয়নের খেসারত দিচ্ছে রাজশাহীবাসী। পরিকল্পনা না থাকায় অর্থের অপচয় বলছেন নগরবিদ। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। ইনার, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।